আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে যান এবং তখন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কোনো মতে গিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঠেকান যাতে হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে হামলে না করেন রাষ্ট্রপতির ওপরে। এবং তারপর তাকে দেখা যায়, সাংবাদিকেরা লিখছেন যারা সংসদ অধিবেশন কক্ষে ছিলেন, যে সৈয়দ মোহাম্মদ তাহের কোনো রকমের দুই হাত প্রসারিত করে বিরোধী দলীয় সদস্যদের বাইরে নিয়ে যান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন বক্তব্য রাখতে আসবেন তখন যে একটা বড় ধরনের গ্যাঞ্জাম হবে সেটা ধারণাই করা যাচ্ছিল। এই রাষ্ট্রপতিকে অভিশংসন করে সরিয়ে দিয়ে গ্রেফতার করতে হবে, এই দাবি আগেই করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে তরুণ নেতারা। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম গত কয়েক সপ্তাহ ধরেই বারবার বক্তব্য দিয়ে এই দাবি জানিয়ে আসছেন যে এই রাষ্ট্রপতিকে তো সরাতে হবে, এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সংসদ অধিবেশন শুরুর সাথে সাথেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সারোয়ার তুষারের মতো জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা তাদের কিছু কর্মী নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল এবং তখনও তারা সংবাদ মাধ্যমের সামনে এই দাবি জানান যাতে সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে কিছুতেই সংসদের ভেতর বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। এবং তখন আসিফ মাহমুদ বলেন সংবাদ মাধ্যমকে যে তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়েছেন দেশের মানুষের পক্ষ নিয়ে, এনসিপির পক্ষ থেকে দাঁড়াননি। সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থানের ঘোষণা দেন এবং তারা বলেন যে সংসদ সদস্যরা যদি এলাকায় গিয়ে বুক ফুলিয়ে জনগণের সামনে দাঁড়াতে চান তাহলে অবশ্যই ফ্যাসিবাদের যে সর্বশেষ চিহ্ন, সর্বশেষ যে প্রতীক এই রাষ্ট্রপতি যিনি এখানে আছেন তাকে অপসারণ করতে হবে। এরপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা তাদের ওই 10-15 জনের ওই দল আর রঙিন সব প্ল্যাকার্ড নিয়ে সংসদ ভবনের বাইরে সংসদ অধিবেশনের শেষ পর্যন্ত ছিলেন কিনা সেটা সংবাদ মাধ্যম ঘেটে জানা যায় না। তবে সংসদ ভবনের ভেতরে বিরাট প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছিলেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যাতে তারা যে কোনো উপায়ে রাষ্ট্রপতির বক্তৃতা ভণ্ডুল করে দিতে পারেন। এতে কোনো অসুবিধা নাই। এই প্রতিবাদ একেবারেই সংসদের প্রথা অনুযায়ী বৈধ, সিদ্ধ এবং জামায়াতে ইসলামীর বিরোধী দলীয় উপনেতা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু সংসদ অধিবেশনের আগের দিনও সংবাদ মাধ্যমকে বলে রেখেছিলেন যে তারা বুঝতেই পারছেন না কেন বিএনপি স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে বক্তৃতা দেওয়াচ্ছে। এবং তারা বলে রেখেছিলেন যে তারা যখন সংসদ সদস্যদের নিয়ে প্রস্তুতি সভায় বসেছিলেন তখন তারা ঠিক করে রেখেছেন কি করবেন তারা যখন রাষ্ট্রপতি বক্তৃতা দিতে উঠবেন, আপনারা তখনই দেখতে পাবেন। তখনই বোঝা যাচ্ছিল যে যে ধরনের একটা স্পেকটাকল বা একটা কোনো দারুণ চমক বা একটা বড় ধরনের প্রতিবাদ হইহট্টগোলের একেবারে প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামী এবং তাদের মিত্ররা, মানে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির নাম যে মাত্র সংসদের প্রথম অধিবেশনে প্রথা অনুযায়ী নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ঘোষণা করেন যে তিনি বক্তৃতা দিতে আসছেন এবং সাথে জুড়ে দেন যে সংসদের সকল প্রথা তারা মেনে চলতে চাইছেন, কাজেই রাষ্ট্রপতি এখন সেই প্রথা অনুযায়ী বক্তব্য দেবেন, কেউ যেন কোনো অসম্মান বা বিশৃঙ্খলা না করেন, এটা বলে রাষ্ট্রপতিকে যখন তিনি আহ্বান জানান, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের সাথে সাথে সংসদ ভবনের ভেতরে বড় বড় প্ল্যাকার্ডে জুলাই গাদ্দার, জুলাই গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, সংসদ সদস্যরা।
সমস্যা ছিল না সেখানে, তারা এরপর যেটা করেন, রাষ্ট্রপতি ঢোকা মাত্র যেটা প্রথা, সেই প্রথা অনুযায়ী বিউগলে তখন জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। সকল সংসদ সদস্যরা, মানে বাংলাদেশের সকল নাগরিকের যে কোনো অবস্থায় জাতীয় সঙ্গীতের সুর শুনলে দাঁড়িয়ে যাওয়াই প্রথা এবং নিয়ম। অথচ বাংলাদেশের সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা তখন অভিনব এক প্রতিবাদ নিয়ে হাজির হন, যেখানে জাতীয় সঙ্গীত বাজছে, কারণ রাষ্ট্রপতি ঢুকেছেন, সংসদের সকল সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তখন জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা চেয়ারে বসেই থাকেন। এমন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে রাষ্ট্রপতির পেছনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা তখন সংসদ সদস্যদের দিকে ইঙ্গিত করতে থাকেন, বিরোধী দলের সংসদ সদস্যদের দিকে, যাতে তারা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে যান। কিন্তু জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি চেয়ারে বসেই থাকে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের ঠিক পাশে দাঁড়িয়ে বারবার ইঙ্গিত করে জাতীয় সঙ্গীত বাজছে, এই সময়ে দাঁড়িয়ে পড়তে অনুরোধ জানান। কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সদস্যরা দাঁড়ান না। আমার দেশ পত্রিকা অবশ্য লিখছে যে শেষ দিকে এরপর তারা প্রতিবাদ চালাতে চালাতে বসে থেকে এক পর্যায়ে তারা দাঁড়ান। এরপর যখন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার জন্য এসে ডায়াসে দাঁড়ান, তখন জামায়াতে ইসলামীর এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আরো মারমুখী হয়ে ওঠেন। তখন সৈয়দ মোহাম্মদ তাহের, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা রীতিমতো স্লোগান দিতে থাকেন, জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না। হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিতে থাকেন, গেট আউট চুপ্পু, গেট আউট চুপ্পু। এরপর যে দৃশ্য তৈরি করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা, সেটা অভূতপূর্ব, নজিরবিহীন, এবং সেটাকে ঠিক প্রথাসিদ্ধ প্রতিবাদ বলবার কোনো উপায় নাই। হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে যান, এবং তখন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কোনো মতে গিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঠেকান, যাতে হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে হামলে না করেন রাষ্ট্রপতির ওপরে। এবং তারপর তাকে দেখা যায়, সাংবাদিকেরা লিখছেন যারা সংসদ অধিবেশন কক্ষে ছিলেন, যে সৈয়দ মোহাম্মদ তাহের কোনো রকমের দুই হাত প্রসারিত করে বিরোধী দলীয় সদস্যদের বাইরে নিয়ে যান। এর আগে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর থেকে এই স্লোগান চলতে থাকে সংসদ অধিবেশন কক্ষে যে ফ্যাসিবাদ গণতন্ত্র একসাথে চলবে না, ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার সাবধান। তারা টেবিল চাপড়ে চিৎকার করে অধিবেশন কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এই হট্টগোলের মধ্যে বেশিরভাগ বিএনপির সংসদ সদস্যরা চুপচাপ ছিলেন, তবে কয়েকজন এমপি মাইক ছাড়াই বলতে থাকেন যে আপনারা কাজটা ঠিক করছেন না, রাষ্ট্রপতি অর্ধেক মানছেন আর অর্ধেক মানছেন না। এটা একটা অদ্ভুত কথা বটে, কারণ এই যে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়, সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কিন্তু আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই সই করেছেন, এবং তার সই হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আগের দিন গিয়ে জাতীয় নাগরিক পার্টি সেখানে সই করে এসেছে। কাজেই একদিকে যেমন এই যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্য হিসেবে, আবার জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তাদের শপথ পড়ালেন, সেটাও কিন্তু হয়েছে। মানে প্রধান নির্বাচন কমিশনার যে শপথ পড়াতে পারেন, সেই নির্দেশনাটাও কিন্তু দিয়েছেন রাষ্ট্রপতি, যেহেতু স্পিকার, ডেপুটি স্পিকার এবার সংসদে নজিরবিহীনভাবে অনুপস্থিত। এই পুরো ব্যাপারটা ধরে নিলে সত্যিই মনে প্রশ্ন জাগে, এরপরে রাষ্ট্রপতির ব্যাপারে কি করবে জামায়াতে ইসলামী? মানে মারতে উদ্যত হয়ে যাওয়া, স্লোগান দেওয়া, এবং এক পর্যায়ে স্লোগান দিতে দিতে ওয়াক আউট করা, সবই করা হয়ে গেছে। কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে প্রথা অনুযায়ী বিএনপি সংসদের প্রথম অধিবেশনটা উদ্বোধন করিয়ে নিয়েছে।
এই যে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলতেই হবে, বিএনপির কাছে অভিশংসন করে গ্রেফতার করবার দাবি এই রাষ্ট্রপতিকে, যে এই রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ স্বাক্ষর করিয়ে সরকার পরিচালনা করেছেন ইউনূস সরকার, সেই রাষ্ট্রপতিকে এখন যখন মনে করছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তাদের প্রয়োজন ফুরিয়েছে, তখন কিনা পদত্যাগ করিয়ে অভিশংসন করিয়ে গ্রেফতার করে ফেলতে চাইছে। এই বিষয়টা সত্যিই কি বাস্তবায়নযোগ্য বা এই দাবি কি আদায় করতে পারবে জাতীয় নাগরিক পার্টি? সেই 2024 সালে অক্টোবর মাসে কিন্তু এই হাসনাত আব্দুল্লাহরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বঙ্গভবন ঘেরাও করেছিলেন, অথচ তখনও মানে যখন তারা একেবারে ইচ্ছা মতো আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি ফেলে দিচ্ছেন, সচিবালয় পুরো ওলটপালট করে ফেলছেন, তখনও কিন্তু তারা বঙ্গভবন ঘেরাও দেওয়ার পরেও ব্যর্থ হয়েছিলেন এই রাষ্ট্রপতিকে তাদের ইচ্ছা অনুযায়ী নামিয়ে ফেলতে। এখন আবার এই যে রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন হিসেবে নামিয়ে ফেলতেই হবে, এই দাবি আজকেই শেষ হয়ে গেল? মানে এখন কি এই দাবি এক রকমের গিলে ফেলতে হবে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে, নাকি এ বিষয়ে সত্যিই সোচ্চার হওয়ার কোনো উপায় বা পরিকল্পনা আছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির? সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারা ওয়াকআউট করেছিলেন কারণ রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য তারা শুনতে পারেন না। জামায়াতের আমির বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও তো অপরাধী, তিনি সকল খুনের সহযোগী ছিলেন, একটা খুনের বিষয়েও ব্যবস্থা নেন নাই, অভিভাবক হিসেবেও তিনি ব্যবস্থা নেন নাই, তার বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না। এবং তিনি বলেছেন রাষ্ট্রপতি সংস্কার পরিষদের যে সভা ডাকেননি, এর মাধ্যমেও তিনি 70% জনগণকে অপমান করেছেন, এবং তিনি বলেছেন যে সংসদে আমরা কোনো অন্যায় বরদাস্ত করব না, সংসদ কারো একার নয়, আমরা জনগণের পক্ষে কথা বলতে এসেছি। তার মানে অনেক বড় অপরাধের তালিকা প্রস্তুত করে রেখেছে জামায়াত। দেখা যাক রাষ্ট্রপতির বিষয়ে তারা কি ব্যবস্থা নিতে পারেন, নাকি রাষ্ট্রপতি সেই 2024 আগস্টের পর থেকেই বঙ্গভবনে যেমন সুরক্ষিত ছিলেন, বাকি মেয়াদকাল বিএনপির শাসনামলেও তিনি সুরক্ষিতই থেকে যান। তবে সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতা দেবার সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন বলেছেন যে এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা, তেমনি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে এই সংসদের প্রধান কাজ হওয়া উচিত নীতিগত আলোচনা, কারণ অতীতে দেখা গেছে নীতিগত আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণ বা অপমানের ঘটনায় সংসদে বেশি ঘটেছে। জাতীয় সংসদ যেন কোনোভাবেই ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। দেখা যাক রাষ্ট্রপতির চরিত্র হননের চেষ্টা এ দফায় আজকেই শেষ করে কিনা জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগান গত 2 বছরে নিয়মিত শুনেননি বাংলাদেশে এমন লোক পাওয়া মুশকিল। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে প্রায় ঢাকা সহ বাংলাদেশের অনেক জায়গায় এমন স্লোগানে বেশ উত্তপ্ত হয়ে উঠত। আবার ইউনূসের অনুসারী হিসেবে যারা ভারতের 7 সিস্টার্সকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিত, তাদের কেউ কেউ এখন পার্লামেন্টেও যাচ্ছে। তবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে হঠাৎ করে তাদের মধ্যে সেই বিস্ফোরণের মতো জিয়ে থাকা ভারত বিরোধী স্লোগানগুলো উধাও হয়ে গেছে। আর নির্বাচনের পর তাদের অবস্থা এমন যেন ভারত বিরোধী স্লোগানগুলো কোনো ব্যাংকের লকারে জমা রেখে দিয়েছে। অন্যদিকে সরকারি মহলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এমন তথ্য জানা যাচ্ছে যেটাকে আপনি ইউটার্নের চেয়ে বেশি কিছু ভাবতেই পারেন। ইরান যুদ্ধের সময় বিশ্বের সব দেশে যখন চলছে জ্বালানি তেলের সংকট, সে সময় ভারত থেকে এসেছে 5000 মেট্রিক টন ডিজেল। এটা পুরাতন খবর। আরো তেল আসবে, এটাও প্রায় জানা কথা। এরই মধ্যে ওসমান হাদির খুনের 2 অভিযুক্তকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে এমন খবরও এসেছে। এই খবরে আবার বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে এমন দাবিও উঠে আসছে গণমাধ্যমের শিরোনামে। প্রশ্ন হলো, বাংলাদেশের সরকার বদলের পর থেকে খুব দ্রুত এত ইউটার্ন নেওয়া খবরগুলো একের পর এক কেন আসছে, যেগুলোর সাথে দিল্লি না ঢাকা বিষয়টি জড়িত? শুধু কি মন্ত্রী পর্যায়ের বৈঠক, নাকি এর পেছনে অন্য কোনো প্রক্রিয়া আছে যেটি ঠিক দৃশ্যমান নয়?
ভারতীয় সংবাদমাধ্যম সহ একাধিক সূত্রের খবর হলো, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধানের ভারত সফরের পর থেকে এসব চমক জাগানো খবরগুলো উঠে আসছে। বিশেষ করে ডিজিএফআই প্রধানের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের বৈঠক আর তারপর এমন নানান ধরনের খবর বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। কৌতূহলটি হলো, যে খবরগুলো উঠে এসেছে তার প্রায় সবগুলো বাংলাদেশি স্বার্থকেন্দ্রিক, কিন্তু কূটনীতিতে দুই দেশের স্বার্থ থাকে। তাহলে আলোচনা হওয়া ভারতের স্বার্থের বিষয়গুলো কি, যেগুলো নিয়ে এখনো খবর হয়নি? আবার বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট আরো কি কি বিষয় আছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি? বিশেষ করে ডিজিএফআই এর সফরকে যেভাবে স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে, তাতে দেশ দুটির মধ্যে এই মুহূর্তে বিদ্যমান তিনটি বড় ইস্যুর কি খুব সহসা সমাধান হতে যাচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দুই দিনে ভারত থেকে এলো 5,000 টন ডিজেল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। 9 ও 10 মার্চ মোট 5,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। রেল স্টের খবরে বলা হয়েছে, চলতি মার্চ মাসে এটি প্রথম চালান। এ মাসে আরো প্রায় 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি হয়ে নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল আসছে। এই যে তেল পাঠানোর জন্য পাইপলাইন, সেটি আবার শেখ হাসিনার আমলেই হয়েছিল। যারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিত, তাদের ভাষ্য ছিল বাংলাদেশ থেকে ভারতে গ্যাস পাচার করার জন্যই এই পাইপলাইন বানানো হয়েছিল। সেটি সত্যি হলে গ্যাসের লাইন দিয়ে তেল এসেছে, এটি হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য। 2023 সালের মার্চে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানির তেল আমদানি শুরু হয়। প্রায় 131.5 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের প্রায় 5 কিলোমিটার ভারতের ভিতরে ও বাকি 126.5 কিলোমিটার বাংলাদেশের অংশে অবস্থিত। দুই দেশের চুক্তি অনুযায়ী পাইপলাইন চালুর পর প্রথম 3 বছর প্রতি বছর 2 লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। এরপর 3 বছরে সরবরাহ বাড়িয়ে বছরে 3 লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। আর পরবর্তী 4 বছরে এই পরিমাণ আরো বাড়িয়ে বছরে 5 লাখ মেট্রিক টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনা আমলে তেল আসলো, ডক্টর ইউনূসের আমলে তা ছিল বন্ধ। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে সংকট দেখা দিয়েছে, সে সময় এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আনার চেয়ে ভালো বিকল্প বাংলাদেশের কাছে ছিল না। প্রশ্ন হলো, যেটি ইউনূস সরকার আমলে বন্ধ ছিল, সারা বিশ্বে যখন ক্রাইসিস চলছে, সেই বন্ধ প্রক্রিয়া কেন হঠাৎ খুলে গেল? অনেকের ধারণা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মার্চের শুরু থেকে গত কয়েকদিনে বিএনপির প্রভাবশালী বেশ কয়েকজনের সাথে বৈঠক করেছেন। বিশেষ করে বাংলাদেশের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এলজিআরডি মন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে ভিন্ন কথা। সেটিতে যাওয়ার আগে তুলে ধরি আরো একটি বিষয়, যেটি ভারত বাংলাদেশ ইস্যুতে গত কয়েক মাস ধরে বেশ স্পর্শকাতর ইস্যু হিসেবে পরিচিত। সেটি হলো ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যু। কারণ ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নির্বাচনের আগে বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এজন্য ভারতকে দায়ী করেও তখন বিক্ষোভ হয়। দাবি করা হয়, হাদিকে গুলি করে আদিওরা ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মারা যাওয়ার পর বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনের সামনে এবং ভারতে বাংলাদেশের হাই কমিশন ও উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটে। বাংলাদেশের পুলিশ হাদি হত্যা মামলা যে চার্জশিট আদালতে জমা দিয়েছে, সেটাতে প্রধান 2 আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীরের নাম আছে। এদের ধরার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিল বাংলাদেশের পুলিশ। 8 মার্চ ভারতের সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের তথ্য দেয়। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য
পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, একটি বিষয় খেয়াল করে দেখুন, হাদি হত্যাকাণ্ডের 2 অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 8 মার্চ। বাংলাদেশে ভারত থেকে ডিজেল আসা শুরু হলো 9 মার্চ থেকে। এর অর্থ হলো ইউনূসের আমলে তলানিতে চলে যাওয়া সম্পর্কে দৃশ্যমান মোড় ঘুরতে দেখা যাচ্ছে 8 মার্চ থেকে। যদিও বলা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুর পর নরেন্দ্র মোদী চিঠি নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশে আসার মধ্য দিয়ে ভারতের বিএনপির সাথে সুসম্পর্ক স্থাপনের একটি দৃশ্যমান ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সূত্রগুলো বলছে, বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তির সাথে টানা বৈঠক করেছেন। কিন্তু এসব কিছু ছাপিয়ে একটি খবর আলোচনায় উঠে আসছে, সেটি হলো বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধান বা ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর নয়াদিল্লির সফর। আর সে সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের খবর। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবর হলো, সম্পর্কের বরফ গলার আভাস দিচ্ছে ডিজিএফআই এর প্রধানের ভারত সফর। আরেকটি সংবাদ মাধ্যম এই মুহূর্তের খবরে বলা হয়েছে, 1 মার্চ স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি যান বাংলাদেশের নতুন সামরিক গোয়েন্দা প্রধান। সংস্থাটির আগের প্রধান ছিলেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই সেনা সদস্য ও গোয়েন্দা বিভাগে বড় রদবদল করা হয়। 23 ফেব্রুয়ারি দায়িত্ব পান নতুন ডিজিএফআই এর প্রধান। এর 4 দিনের মাথায় নতুন ডিজিএফআই এর চিফ যান দিল্লিতে। যদিও সেনা সদর দপ্তরে তার ছুটির আবেদনে চিকিৎসার কথা বলা আছে। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার এই দিল্লি সফরকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের চমক জাগানো খবর হলো, ডিজিএফআই এর চিফ দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রামান সহ আরও অনেকের সঙ্গে। অথচ অধ্যাপক ইউনূসের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুইবার নিমন্ত্রণ পেয়েও ভারত সফরে যাননি। সেখানে সংবাদ মাধ্যমের কাছে গোপন রাখা ডিজিএফআই এর প্রধানের সফর হওয়া এমন বৈঠক শেখ হাসিনা আমলের পর এটি প্রথম। ডিজিএফআই এর চিফের এই সফর আর বৈঠকের খবর তুলে ধরে সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের শীতল সম্পর্কে কি অবশেষে উষ্ণতার ছোঁয়া লাগছে? এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে এখন জোর গুঞ্জন চলছে বলেও দাবি করেছে দ্য ওয়াল। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত 2 আসামিকে গ্রেপ্তারের খবরটি প্রসঙ্গে বাংলাদেশের আইএসপিআর থেকে বলা হয়েছে, ডিজিএফআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। আর এটি ঘটেছে সংস্থাটির প্রধানের ভারত সফরের পরপরই। প্রশ্ন হলো, ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রধানদের সাথে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধানের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর কতটা বাংলাদেশের আর কতটা ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই বৈঠকগুলোর প্রধান 2টি দিক ছিল। প্রথমটি হলো চ্যানেল পুনর্গঠন। ডক্টর ইউনূসের আমলে গত 18 মাস ধরে বন্ধ থাকা দ্বিপাক্ষিক যোগাযোগের পথগুলো পুনরায় সচল করার বিষয়ে আলোচনা হয়েছে। দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কিছু যোগাযোগ চ্যানেল স্থগিত ছিল। তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত 2 দেশের মধ্যে যোগাযোগ মূলত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তখন খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যোগাযোগ বজায় রেখেছিলেন। যদিও ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নয়াদিল্লি ও ঢাকার মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এখন খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে 2 দেশের যোগাযোগের চ্যানেলটি কেন সামরিক গোয়েন্দা মারফতে হচ্ছে? বিশ্লেষকদের ধারণা, এখানে দ্বিতীয় বিষয়টি কাজ করছে, সেটি হলো নিরাপত্তার নিশ্চয়তা। অর্থাৎ কোনো দেশের মাটি ব্যবহার করে যেন অন্য দেশের ক্ষতি না হয় সে বিষয়ে 2 পক্ষই একমত হয়েছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা দিল্লির জন্য সবসময় অগ্রাধিকার। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার অস্থিরতা ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফলে গোয়েন্দা পর্যায়ে এই সমন্বয় দিল্লির উদ্বেগ কমাতে সহায়ক হতে পারে। তবে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার কিংবা সংকটকালীন পরিস্থিতিতে তেল দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। বরফ গলার ইঙ্গিত পাওয়া গেলেও পথটা খুব একটা মসৃণ নয়।
এখনো দুই দেশের টেবিলে 3টি বড় ইস্যু রয়েছে, যেগুলো নিয়ে সমাধানে পৌঁছানোর জন্য ওই বৈঠকগুলোতে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। প্রথমত, শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন এবং বাংলাদেশে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি একটি বড় কূটনৈতিক অস্বস্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক চরিত্র ফিরিয়ে আনা। বিগত অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় আওয়ামী লীগ রাজনীতির মাঠের বাইরে। আবার দলটির অনেক নেতা ভারতে আছেন। কয়েকদিন আগে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা আরো একবার অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশের কথা প্রকাশ্যে বলেছেন। সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে সীমান্ত দিয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বাংলাদেশে ঢুকেছেন। বিশ্লেষকরা মনে করেন এই ইস্যুতে পরিস্থিতি স্বাভাবিক করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবশেষ ইস্যু হলো গঙ্গা পানি বন্টন চুক্তি। 1996 সালের এই চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে অগ্নি পরীক্ষা। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে কতটুকু সমঝোতা হচ্ছে তার উপর গঙ্গা পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে বলে মনে করছে একটি সূত্র। আবার এছাড়া গত 1 বছরে দুই দেশে যে কয়েকটি অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করছে সেগুলো এখনো বহাল রয়েছে। এগুলো নিয়েও খুব শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। জানা গেছে, ডিজিএফআই প্রধানের এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান যেসব সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর প্রাথমিক ইফেক্ট এরই মধ্যে দেখা যাচ্ছে। পরিস্থিতি এখন আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে। বিদ্যমান 3টা ইস্যু নিয়ে সমাধানে পৌঁছতে পারলে দেশ দুটি হয়তো আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে যেতে পারবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।